রূপালী দেবীর ছেলে সৌমেনের বিয়ে দীপিকা নামে একটি মেয়ের সঙ্গে হয়। দীপিকা একটি কোম্পানিতে চাকরি করে, তার মাইনে প্রায় 1,00,000 টাকা। রূপালী দেবী বা সৌমেনের এই নিয়ে কোনো আপত্তি ছিল না, কিন্তু বিয়ের পর ছেলের বাড়িতে এই খবর ছড়িয়ে পড়তে আত্মীয় স্বজনরা সবাই নতুন বউ দেখতে এসে একটা একটা করে কথা শোনাতে শুরু করে। রূপালী, তোমার বৌমা নাকি 1,00,000 টাকা মাইনে পায়। তোমাদের তো লটারি লেগে গেল গো। বসে বসে এমন একটা বৌমা পেয়ে গেলে এবার তো তোমাদের বাকি জীবনগুলো আরামেই কাটবে। ওসব নিয়ে আমরা ভাবনা চিন্তা করি না। আমার ছেলের মাইনে কি কম? তাছাড়া আজকালকার যুগে ছেলে বউ দুজনকেই রোজগার করতে হবে। ওদের ইনকাম ওদের ভবিষ্যৎ, আমার আর কি। কিন্তু সৌমেনদা, তোমার তো ভাগ্য খুবই ভালো। বইয়ের টাকাতে এবার ঘুরে বেড়াবে, আর নিজের টাকা খরচ করতেই হবে না। সব বাড়ির বইয়েরা স্বামীদের উপরে জোর জুলুম করে, এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। তোমার তো আর ওই চাপ রইল না। তুমি বরং বৌদিকে বলে জিনিসপত্র আদায় করে নিও। সত্যি রে, আমারও যদি এরকম একটা বউ জুটতো তাহলে ভালোই হতো। পায়ের উপর পা তুলে আরাম করে ঘুমাতাম। তবে যতই বলিস, তোকে এবার থেকে কিন্তু বৌদির সেবা করতে হবে, না হলে বৌদি তোকে ঘর থেকে বার করেই দেবে। আফটার লং 1,00,000 টাকা মাইনে কিনা। এভাবেই আত্মীয় স্বজনদের কথা বলার ধরনের জন্য সৌমেন চুপ করে যায়। প্রথমে সে বিষয়টাকে গভীরভাবে না নিলেও এদের কথাই তার মনে মনে একটু রাগ হয়। প্রথম কয়েকদিন দেবিকার শ্বশুর বাড়িতে বেশ ভালোই কাটে। ছুটি শেষ হয়ে গেলে তারা দুজনই অফিস জয়েন করে। অফিসে সবাই সৌমেনকে কংগ্রাচুলেশন জানায় এবং সবাই বইয়ের স্যালারি নিয়ে 2-4টে কথাও শোনায়। সৌমেন মন ভার করে বাড়ি ফিরে আসে। তখন দেবিকা তাকে বলে, শোনো না, আজকে আমরা বাইরে ডিনার করতে যাই, চলো না? এমনিতেও বিয়ের পরে একবারও রেস্টুরেন্টে যাইনি। আজকে আমার ভালো লাগছে না, মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, অন্য একদিন যাবো খন। আরে অন্য একদিন যাওয়ার কি আছে? বৌমা যখন বলছে আজকে যেতে, তা আজকেই ঘুরে আয় না। এমনিতেও আজকে তোর মাসিদের বাড়িতে সন্ধ্যাবেলা একবার বেরোবো, তোরা বাইরে খেয়ে আয়, তাহলে রান্না বান্নাটাও আর করতে হবে না। মায়ের কথা শুনে সৌমেন রাজি হয়ে যায়। এরপর দেবিকা এবং সৌমেন একটি রেস্টুরেন্টে খেতে যায়। খাওয়া শেষ হয়ে গেলে দেবিকা ওয়েটারকে ডাকে এবং বিল দেয়। ছেলেটাকে ভালো রকম টিপসও দেয়। থ্যাংক ইউ ম্যাডাম। কি ব্যাপার দীপিকা, তুমি বিল দিলে কেন? তুমি কি ভেবেছো আমি বিল দিতে পারবো না? আরে আমি এইসব ভাবতে যাব কেন? আমি দিই বা তুমিই দাও, ব্যাপারটা তো একই। তাছাড়া আজকে আমি জেদ করেছিলাম, তাই বিলটা আমি দিলাম। যেদিন তুমি বলবে আসতে, সেদিন বিলটা তুমি দিও, ব্যাস, তাহলেই হলো। ব্যাপারটা এত সহজ না। এই রেস্টুরেন্টে আমি প্রায়ই আসি, আর এরা সকলেই আমাকে ভালো করে চেনে। আজকে যে তুমি বিলটা দিলে, এরা ভাববে যে আমি বউয়ের পয়সায় খাই। বউকে রেস্টুরেন্টে খাবার খাওয়ানোর আমার ক্ষমতাও নেই। সব কিছুটা দেখছি তুমি আমাকে ছোট করার জন্য করছো। সৌমেন, তোমার কি মাথা ঠিক আছে? কি বলে যাচ্ছ তুমি? আমি তোমাকে কেন ছোট করতে যাব? আরে বাবা, এটা তো একটা কমন ব্যাপার। আমি এই দিনটা একটু এনজয় করতে চেয়েছিলাম, আর তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ। তুমি যথেষ্ট এনজয় করছো আমাকে ছোট করে। তোমার কি এনজয় করাটা কমপ্লিট হয়েছে? এবার দয়া করে বাড়ির দিকে রওনা দেবে কি, না এখানেই বসে থাকবে, না আরো কিছু বাকি আছে? দেবিকা মন খারাপ করে রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে আসে। কয়েকদিন পরের কথা। সৌমেন তার মাকে বলে, মা, বাড়িতে কিছু কাজ করাতে হবে। এই যে এই সোফাগুলো চেঞ্জ করতে হবে, তাছাড়া এটাকে রঙও করতে হবে, আর ভাবছি কিছু ফার্নিচার পাল্টেই দেবো। হ্যাঁ, কাজগুলো তো করাতে হবে বাবা, তবে এখন তো অনেক খরচ। এসব করতে গেলে বেশ ভালো টাকাই লাগবে। অন্য কোনো ভাবে যদি কম খরচে কিছু করা যায় দেখ না। এমন সময় দেবিকা সেখানে আসে আর বলে, শোনো না, আমার না একটা আইডিয়া এসেছে। বলছিলাম সবকিছু একেবারে বাদ না দিয়ে এগুলোকে যদি আমরা নতুন করে সারিয়ে নিই। এই ধরো সোফাগুলোর কভার চেঞ্জ করলাম, তারপর যেগুলো রিপেয়ার করা দরকার সেগুলোকে রিপেয়ার করে নতুন করে পেন্ট করে নিলাম। তারপর ফার্নিচার গুলোকেও সেরকম ভাবে রেনোভেট করা যেতে পারে। এতে করে তো খরচ কম পড়বে, আবার জিনিসপত্রগুলো নষ্ট হবে না। দেখতে পাচ্ছ তো আমি আর মা কথা বলছি, এর মাঝে তুমি এসে বকবক করছো কেন? কেউ তোমাকে বাড়িতে জিজ্ঞাসা করেছে যে কি করতে হবে না করতে হবে? তুমি সবসময় নিজের মতামত দিতে যাও কেন বলো তো? আরে বাবা, বৌমা তো ঠিকই বলেছে। এভাবে করলেই তো টাকাটাও কম খরচ হবে। আমার তো বৌমার আইডিয়াটা বেশ পছন্দ হয়েছে। আমার পছন্দ হয়নি। এই জন্যই বলে মেয়েদেরকে বাইরে চাকরি করতে দিতে নেই। চাকরি করে দুটো টাকা রোজগার করেছে বলে মনে করেছে নিজে মাথা কিনে নিয়েছে। সব সময় দেখেছে নিজের মতামত আইডিয়া দিতে চায়। সৌমেনের কথা শুনে দেবিকা চোখে জল চলে আসে, কিন্তু সে চোখে জল ফেলে না এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। এভাবেই আরো কিছুদিন কেটে যায়।
একদিন সৌমেন একটি ইনভিটেশন কার্ড নিয়ে এসে টেবিলের উপরে রাখে। সৌমেন, এটা তো ইনভিটেশন কার্ড, কারোর বিয়ে নাকি? হ্যাঁ, অফিসে একটা বন্ধুর বিয়ে আছে এই সপ্তাহ শেষের দিকে। তৈরি হয়ে থেকো, তোমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। দেবিকা খুবই খুশি হয়ে যায়, কারণ এক সপ্তাহ পরে তারা দুজনে মিলে কোথাও বাইরে যাচ্ছিল। বিয়ের দিন দেবিকা অফিস থেকে ফেরার পথে একটি দামি গিফট নিয়ে বাড়ি ফেরে। গিফট দেখে সৌমেনের মাথা গরম হয়ে যায়। এ কি, তোমাকে এত দামি গিফট কে আনতে বলেছে? আরে বাবা, তোমার অফিসের বন্ধুর বিয়ে, আর আমাদের দুজনকে ইনভাইটেড করেছে, একটু ভালো গিফট না দিলে হয়? ও, তোমাকে ইনভাইট করেছে বলে তুমি সেটা দেখাতে চাইছো? এ থেকে তুমি কি প্রমাণ করতে চাইছো যে তুমি লাখ টাকা স্যালারি পাও? তুমি এরকম ভাবে বলছো কেন বলো তো? এটা তো একটা কমন ব্যাপার। তোমার বন্ধুর বিয়ে, আমি ভাবলাম ভালো একটা গিফট দিলে তুমি খুশি হবে। বন্ধুর বিয়ে বলে তুমি মাথা খারাপ করে দিচ্ছ? ও আমার অফিসের জাস্ট কলিগ, তাই জন্যই যেতে হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের অফিসের কারোর অনুষ্ঠানে আমি গিফট কিনবো? তোমাকে কে এত বুদ্ধি খাটিয়ে এত কিছু করতে বলেছে? আর সব জায়গায় নিজের বুদ্ধিটা খাটাতে যাও কেন শুনি? আরে বাবা, আমি তো শুধুমাত্র। একদম চুপ, আর একটাও কথা বলবে না। সৌমেনের আচরণে দেবিকার মনে খুব কষ্ট হয়। কিছুদিন কেটে যায়। সৌমেনের অফিসে তার কলিগ তাকে আবার রাগাতে থাকে। প্রথমে সৌমেন চুপ করেই ছিল, কিন্তু হঠাৎ তার মাথা গরম হয়ে যায় এবং সে একটি কলিগকে ঘুষি বসিয়ে দেয়। এভাবেই মারপিট বাড়তেই থাকে। সৌমেনের মারার আঘাতে তার কলিগের মাথা ফেটে যায় এবং বস এসে সব ঘটনা নিজের চোখে দেখে সৌমেনকে খুব বকাবকি করে এবং তাকে সাসপেন্ড করে দেয়। সৌমেন রাগ এবং বিরক্তি নিয়ে বাড়ি ফিরে আসে। এই শোনো না, তোমার জন্য একটা গুড নিউজ আছে। চলো না, আজকে আমরা রেস্টুরেন্টে যাই, একটু প্রাইভেট টাইম কাটাবো। আমার চোখের সামনে থেকে সরে যাও, তোমাকে দেখতে আমাকে ঘেন্না করে। তোমার জন্য আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে। আরে কি হয়েছে? তুমি এভাবে বলছো কেন? আমি আবার কি করলাম? কি হয়েছে একটু পরিষ্কার করে বলো তো। আজকে শুধু তোমার জন্য আমার চাকরিটা চলে গেছে, শুধু তোমার জন্য। তুমি চাকরি করো সেই নিয়ে তো আমার বন্ধুদের কাছে সবসময় শুনতে হয়, ঠাট্টা মজাও করে, আর আজকে তারই পরিণাম হয়েছে। তুমি আমাকে দোষ দিচ্ছ? আমি তোমার অফিসে গিয়ে কাউকে কিচ্ছু বলে আসিনি। যা হয়েছে সব তোমার ইগোর জন্য হয়েছে। সব ব্যাপারে তুমি তোমার ইগোকে সামনে আনো। বউ যে চাকরি করে তাতে তোমার ইগোতে লাগার কি আছে বলো তো? তুমি নিজেকে এত বড় কেন মনে করো যে আমাকে নিজের সমানে সহ্য করতে পারো না? তুমি নিজেকে অনেক বড় মনে করো, সেজন্য আমাকে তোমার সমানে সহ্য করতে পারছো না তুমি। দেবিকার কথা শুনে সৌমেনের মাথা একেবারে আগুন হয়ে যায় এবং সে তাকে একটি চড় বসিয়ে দেয়। পরের দিন থেকেই তারা দুজনে কেউ কারোর সঙ্গে কথা বলে না। এভাবেই দিন কাটতে থাকে। দুই স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব আরো বাড়তে থাকে। রূপালী দেবী সবকিছুই লক্ষ্য করছিলেন। তিনি ছেলেকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ছেলে কিছুতেই বুঝতে রাজি না। কিছুদিন পর দেবিকা একটু স্বাভাবিক হয় এবং সৌমেনের সঙ্গে কথা বলার চেষ্টা করে। সৌমেন, আমি বলছিলাম আমাদের অফিসে একটা পোস্ট খালি আছে, 2 লাখ টাকার মতো স্যালারি। তোমার কথা আমি ওখানে বলেছি, ওরা তো এক কথাই রাজি হয়ে গেছে। তুমি শুধুমাত্র ডকুমেন্টস গুলো তোমার দেবে আর জয়েন করবে। তুমি কি মনে করেছো এবার তোমার দয়ে আমাকে বাঁচতে হবে? তুমি আমাকে চাকরি খুঁজে দেবে আর আমাকে সে চাকরি করতে হবে? কত মহানটা দেখাবে তুমি? আরে বাবা, বৌমা খারাপ কি কথা বলেছে বলতো? ও তো স্ত্রী, তোর প্রয়োজনের সময় ও যদি তোকে একটা চাকরি দেখেই দেয় তাহলে তুই কি ছোট হয়ে যাবি নাকি? তাছাড়া ওই অফিসেও তোর পোস্ট বৌমার থেকে উঁচুই থাকবে, তাহলে তো সমস্যাটা কোথায়? আমি যাই করতে চাই না কেন, তোমার কেন মনে হয় যে আমি তোমার থেকে বড় হতে চাইছি? পোস্ট খালি আছে, ভ্যাকান্সি বেরিয়েছে, সেজন্যই তো আমি জাস্ট তোমাকে সাজেস্ট করলাম। কোনো রকমের ঘুষ দিয়ে চাকরি করাচ্ছি না। অফিস স্টাফদের জানাশোনা কেউ থাকলে তারা ফার্স্ট প্রেফারেন্স পাবে। আমি শুধু সেই জন্যই অফিসে বলে রেখেছিলাম। দেখ বাবা, আমার তো মনে হয় এই চাকরিটা তো জয়েন করা উচিত। দুজনে এক জায়গায় থাকবি, তাহলে তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো তৈরি হবে। রূপালী দেবী ছেলেকে বোঝান, কিন্তু ফল বিপরীত হয়। সৌমেন আরো রেগে গিয়ে দেবিকাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। এইবারে দেবিকা আর সহ্য করতে পারে না এবং সেও উল্টে ঝগড়া শুরু করে। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে ঝগড়া বাঁধে। শেষে রূপালী দেবী তাদের ঝগড়া থামায়। ছেলে বৌমার এই সমস্যা সমাধানের জন্য রূপালী দেবী একটি আইডিয়া বার করেন। তিনি তাদেরকে সঙ্গে করে তার ননদ মহুয়া দেবীর বাড়িতে নিয়ে যান। আরে রূপালী, এসো এসো। ছেলে বৌমার এতদিন পর সময় হয়েছে। তোমাদের তো সংসারে সুখ আর সুখ, কোনো রকম জিনিসের অভাব নেই। ছেলে চাকরি করে, বৌমা চাকরি করে, তার উপরে এত ভালো বৌমা পেয়েছো, আর কি চাই? সে তো অবশ্যই। তা তোমার বৌমা কেমন হয়েছে গো? শুনলাম সে নাকি খুব পড়াশোনায় ভালো, চাকরি বাকরি কোথাও করছে নাকি?
আরে না না, চাকরি বাকরি কোথায় আর করবে? ছেলেটা যা অস্থির হয়ে যাচ্ছে না, একে বাড়ির এত খরচ, তার উপরে বইয়ের খরচ, এখন আবার শ্বশুর বাড়ির ঝামেলা। শ্বশুর বাড়ির খরচ তো তাকেই টানতে হয় জানো। কিছু বলতে গেলে বউ আবার উল্টে ঝগড়া করে, কিছু বলার জো নেই। একে তো বাড়িতে বসে থাকে, তার উপরে আবার হুকুম করে। তাই নাকি? তোমার ছেলে বউকে শাসন করতে পারে না? ছেলে একা রোজগার করছে যখন, তখন তো বউকে দুটো কথা শোনাতেই পারে। দুটো কথা শোনাবে নাকি? আগের বারে তো কি একটা কথা নিয়ে ছেলে আমার শুধু বলেছিল যে বাড়িতে আমি একা রোজগার করি, তোমার তো কিছু টাকা ইনকাম করা উচিত। ব্যাস, সঙ্গে সঙ্গে বাপের বাড়িতে ফোন হয়ে গেছে। বাপের বাড়ির লোকেরা সব দল বল নিয়ে এসে হাজির, পাড়ার লোকেরাও সব ছুটে এসেছে। সে কি কাণ্ড, তোমাকে কি বলবো, যেন মনে হচ্ছে কতই না মারধর করেছে। মান সম্মান নিয়ে একেবারে টানাটানি কাণ্ড। তাই তো আমরা আর কিছু বলতে পারি না, সবকিছু সহ্য করে যাচ্ছি। ও আচ্ছা, শুনে না খুবই খারাপ লাগলো। তা খাবার দাবারের ব্যবস্থা করেছো নাকি? হ্যাঁ করেছি তো, সকাল থেকে আমিই রান্না বান্না করেছি। বৌমার আবার এসব ভালো লাগে না, ও নিজের ঘরে আছে, বললো সবাই চলে গেলে তারপরে বেরোবে। আমি আর কিছু বলিনি, বাবা থাকো নিজের ঘরে, তোমরা চলে এসো, খেয়ে নাও। খাওয়ার পর রূপালী দেবী ও তার পরিবার বাড়ি ফিরে আসে এবং রূপালী দেবী সৌমেনকে বলেন, কি রে, কি দেখলি? মাথায় কিছু ঢুকেছে? ওদের বাড়ির বউটা কেমন আর আমার বাড়ির বউটা কেমন সেটাই দেখতে বলছি। তো চাকরি চলে গেছে, তারপরও মেয়েটা সমানে পরিবারের জন্য করে যাচ্ছে, একটা দিনের জন্য কোনো কথা বলেনি। আরে বাবা, ও বাড়ি আর চাকরি দুটোই সামলাচ্ছে। সব থেকে বড় কথা হলো তোর মেজাজ সামলাচ্ছে। আজ পর্যন্ত কখনোই তোকে অপমানজনক কথা বলেনি, আর তুই এই মেয়েটাকে এভাবে অবহেলা করছিস। এটা কিন্তু তুই ঠিক করছিস না। সময় থাকতে সবকিছুর কদর করতে হয়। আজ তোর মেজাজ কন্ট্রোল করে চাকরিটার কদর করলে তোর এভাবে চাকরি চলে যেত না। এখন চলে যাবার পর বুঝতে পারছিস চাকরির কি মহত্ব। তাই বাড়ির বউ থাকতে থাকতে তার কদরটাও বুঝে নে। পিসির বাড়ি ঘুরে এসে এবং মায়ের উপদেশে এতদিন পর সৌমেন আসল সত্যটা দেখতে পায় এবং সে দেবিকার কাছে ক্ষমা চায়। পরের দিন সৌমেন দেবিকার সঙ্গে তার অফিসে যায় এবং নতুন চাকরি জয়েন করে। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বিমলবাবু তার স্ত্রী রীনা দেবী, ছেলে শ্যামসুন্দর ও বৌমা কিরণকে নিয়ে শহরে বাস করতেন। বিমলবাবুর স্ত্রী রীনা দেবী গ্রামের মেয়ে ছিলেন, তাই কারোর সঙ্গে মেলামেশা করতেন না, ঘরের এক কোণেই চুপচাপ থাকতেন। সেই কারণেই বিমলবাবু তাড়াতাড়ি তার ছেলে শ্যামসুন্দরের বিয়ে দিয়ে দেন। তার একমাত্র বন্ধুর মেয়ে কিরণের সঙ্গে শ্যামসুন্দরের বিয়ে দেন। এমনই একদিন বিমলবাবু বলেন, জানো গিন্নি, ছেলের তো বিয়ে দিয়ে বউ নিয়ে চলে আসলাম। এবারে তোমরা বউ শাশুড়ি মিলে পার্কে মলে ঘুরে বেড়াতে পারবে, কারণ সোসাইটিতে তো আমার একটা নাম আছে না। আর তুমি কি না সারাদিন ঘরেই বসে থাকো, এতে করে লোকে আমায় কি বলবে? হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন, আমি মাকে নিয়ে বের হব। মা আসলে একা একা বের হতে সাহস পায় না। এবার আমি আছি না, আমি মাকে নিয়ে বের হব, মার্কেটে যাব, আর আমাদের সোসাইটির যে মহিলা সমিতির ক্লাবটা রয়েছে না, ওখানে নিয়ে গিয়ে মাকে আলাপ করে দেব। তাহলে মা মাঝে মাঝে একা একা গিয়ে গল্প সল্প করতে পারবে। অত কেলাব সেলাব বুঝিনি বাপু, আমাকে বাইরে টাইরে বেরোতে অত ভালো লাগে না। ঠিক ভালো লাগবে, আপনাকে আমি বলছি তো, আপনি যখন আমার সঙ্গে বেরোবেন তারপর আপনি বুঝবেন। সেই যখন থেকে শহরে এসেছি তখন থেকে তোমার শাশুড়ি মাকে বলে চলেছি সোসাইটির লোকেদের সঙ্গে একটু মেলামেশা করো, পার্টি ফার্টি করো। আমার কথা মোটেই শুনছে না। শ্বশুরমশাইয়ের উদ্যোগে কিরণ তার শাশুড়িকে নিয়ে মাঝে মাঝেই মহিলা সমিতির ক্লাবে ওঠা বসা করত। ওদের সঙ্গে মজা করত, পার্টি করত, নানান ধরনের হাসি মজার কথা চলতো। আস্তে আস্তে রীনা দেবীর ভালো লাগতে থাকে। নানান ধরনের হাসি মজার কথা চলতো, যেটা আস্তে আস্তে রীনা দেবীর ভালো লাগছিল। এরপর রীনা দেবী বলে, আসলে বৌমা, আজ আমি তোমার জন্যই বাইরে বের হতে পারলাম। নানান ধরনের লোক, আমি গ্রামের মানুষ, গ্রামের খোলামেলা জায়গাতেই খেলাধুলা করে বড় হয়েছি। এখানে দেখছি সব অন্যরকম, মেয়েরা সব ছোট ছোট ড্রেস পরে মত্ত হয়ে বেরিয়ে পড়লো। কিন্তু এখন দেখছি সংসার নিয়ে মুখ বুজে পড়ে থাকার থেকে এটা ভালোই হয়েছে। ধীরে ধীরে রীনা দেবী ও কিরণ সবার দেখা দেখি ছোট ছোট ড্রেস পরতে থাকে এবং প্রত্যেক দিন সংসারের কাজকর্ম ছেড়ে ক্লাব, পার্টি, ডিস্কো এসব নিয়েই পড়ে থাকতো। এমনই একদিন কিরণ বলে, মা আজ নাইট পার্টি আছে, আমাদের মহিলা সমিতির মেম্বার শর্মা দেবীর আজ অ্যানিভার্সারি আছে।
পুরো রাত্রি আমরা ওখানেই থাকবো। তা বেশ ভালো। শোনো না বৌমা, শ্যাম সুন্দরকে বলে বাবা ছেলে দুজনের খাবার হোটেল থেকে নিয়ে চলে আসতে বলবে। দুজনে খেয়ে শুয়ে পড়বে। আজ আমাদের হোল নাইট পার্টি, খুব এনজয় হবে। এসব কিছুতেই মিস করলে চলবে না বৌমা। শ্যামসুন্দর এবং তার বাবা বিমল বাবু বাড়ি ফিরে এসে দেখে শাশুড়ি বৌমা দুজনেই নেই। অনেক রাত হলো, অপেক্ষা করে তারা এখনো ফেরেনি। এরপর বিমল বাবু বলেন, বাবা শ্যাম সুন্দর, তোর মাকে একবার ফোন করে বলতো খাবারের জন্য কখন থাকতে বসে আছি। পরে তো এক ফোঁটাও খাবার দেখছি না, আর এইভাবে কতক্ষণই বা বসে থাকবো। হ্যালো মা, হ্যালো হ্যালো মা, আমার কথা শুনতে পাচ্ছ? কোথায় আছো? আর তোমার আশেপাশে এত সাউন্ড হচ্ছে কেন? হ্যালো হ্যালো মা, হ্যালো। হ্যালো, এখানে সাউন্ড হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। আমাদের ফিরতে অনেক রাত হবে। তোর বাবাকে নিয়ে হোটেল থেকে খাবার কিনে নে। দেখেছো বাবা, মা আর কিরণ মিলে সারা রাত পার্টি করছে, আর আমাদের বলছে কি না হোটেল থেকে কিনে নিয়ে এসে খেয়ে নিতে। এ কি কাণ্ড বলো তো বাবা। সারাদিন অফিসের কাজ করে আসার পর রাত্রিরে মা আর কিরণ যদি না বাড়ি থেকে রান্না বান্না কে করবে বলো? তার উপরে এখন আবার রান্না করা নেই, এখন আবার খাবার কিনে খেতে হবে। ভালো লাগে? বিমলবাবু সারা রাত না খেয়ে অপেক্ষায় বসে থাকেন কখন রীনা দেবী এবং কিরণ বাড়ি ফিরে আসে। বসে বসে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎই শব্দে ঘুম ভেঙে যায় এবং তাকিয়ে দেখে রীনা দেবী ও কিরণ দুজনে শর্ট ড্রেস পরে ড্রিঙ্ক করে ফিরছে। বাবা, ও কিছু না, আমি আর মা দুজনে মিলে বেশ কিছু শপিং করেছি, সেগুলোই আছে। এখন আমাদেরকে রেস্ট করতে দিন, আমরা অনেক টায়ার্ড। আমরা এখন আসছি, পরে কথা বলবো। আমাদের খুব টায়ার্ড লাগছে, এখন একটু বিশ্রাম করবো। ওকে বেবি? রীনা দেবী এবং কিরণ মদ্যপ অবস্থায় টলমল খাচ্ছিল। নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা পর্যন্ত তাদের ছিল না। পায়ে হিল জুতো, পরনে শর্ট ড্রেস, এসব দেখে বিমলবাবু চিন্তায় পড়ে যায় এবং বলেন, জানিস বাবা শ্যাম সুন্দর, কাল রাত্রে দুজনে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিল, আবার তার উপর দামি দামি জিনিসপত্র শপিং করে নিয়ে এসেছে। এরকম করলে কিভাবে চলবে? বাবা তুমি ঠিক বলেছো। আমরা এত কষ্ট করে বিজনেস চালাচ্ছি, অফিস সামলাচ্ছি, কিসের জন্য এত কষ্ট করছি? ওই টাকাগুলো সব কিরণ আর মা মিলে উড়িয়ে দিচ্ছে। দেখবে এইভাবে আমরা কিছুদিনের মধ্যেই দেউলিয়া হয়ে যাব। দুজনে কথা বলতে বলতে হঠাৎ শ্যামসুন্দরের বাবার ফোনে ব্যাংক থেকে মেসেজ আসে। মেসেজটি দেখে বিমলবাবুর মাথা ঘুরে যায়। হতভম্ব হয়ে সোফায় বসে পড়েন। বাবা কি হয়েছে? তুমি এইভাবে বসে পড়লে যে? তোমায় দেখে খুব চিন্তিত লাগছে। কিছু হয়েছে নাকি? আর কি এসএমএস এসেছে? এই নে ফোনটা দেখ, দেখলেই বুঝতে পারবি। এইভাবে আর কিছুদিন চললেই আমরা পথের ভিখারি হতে কেউ আটকাতে পারবে না। কি কাণ্ড করি না বেড়াচ্ছে দুজনে। 4 লাখ টাকা? এত টাকা কি করেছে ওরা দুজনে? এইভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তো বিজনেস বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে ঘরে বাবা। শ্যামসুন্দর রেগে মেগে স্ত্রী কিরণকে ডাকে। কিরণ, এই কিরণ, এদিকে একবার আসো। তোমরা এই ডাইনিং রুমে কি সব আরম্ভ করেছো? আমরা কষ্ট করে টাকা রোজগার করছি, আর তোমরা এইভাবে নষ্ট করছো টাকাগুলোকে। কি হয়েছে? একটু তো শপিং করেছি, ব্র্যান্ডেড জিনিস, দাম তো নেবে বলো। মা আমি দুজনেই তো করেছি, ব্র্যান্ডেড না হলে কি আর হয়? আমরা পার্টিতে যাই, ফ্রেন্ডদের সঙ্গে রেস্টুরেন্টে যাই, পাতি জিনিস কিনে পড়লে আমাদের চলে নাকি? কি করে মানায় বলো? বিমলবাবু রেগে মেগে ঘরে ঢুকে যান এবং তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। শ্যাম সুন্দর, দেখে যা তোর মায়ের কাণ্ডকানা কি অবস্থায় না করেছে। এ কি বাবা, এ তো পুরো শপিং মল তুলে নিয়ে এসেছে। আর এইগুলো তো দেখছি অনলাইন শপিং এ ভরে দিয়েছে। কি সব শুরু করেছে কে জানে। বাবা কিছু একটা করতেই হবে, নাহলে এদের এইসব পাগলামো বন্ধই হবে না। কিন্তু কিরণ ও রীনা দেবীর কোনো কথাই গুরুত্ব দেয় না। প্রত্যেক দিনের মতন আবার রেডি হয়ে চোখে সানগ্লাস পরে হাই হিল জুতো পরে হাতে ব্র্যান্ডেড ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন। আমরা আসছি, এখন আমাদের ককটেল পার্টি আছে। তোমরাও অফিসে বেরিয়ে যাও, রাতে দেখা হবে। বেবি রাগ করো না, আমাদের এখন পার্টি আছে, যেতেই হবে আমাদেরকে। পরে তোমাদের সঙ্গে কথা বলবো, বাই। এই বলে দুজনে বেরিয়ে যায়। তখন শ্যামসুন্দর তার বাবাকে বলে, বাবা আমার মাথায় একটা ভালো প্ল্যান এসেছে। যদি তুমি বলো তাহলে প্ল্যানটা কাজে লাগানো যায়। আমাদের অফিসে ওই যে নিশা আছে না, নিশার ওর একটা আন্টি আছে। ওরা দুজনে ওই অফিসের পাশের ফ্ল্যাটেই থাকে। ওদের দুজনের সঙ্গে যদি আমরা পেমেন্ট নাটক করি,
তাহলে কেমন হয়? বেশ তো আইডিয়াটা। সোজা আঙুলে যখন ঘি উঠছে না, আঙুল তো বাঁকা করতেই হবে। এই বলে তারা নিশা আন্টিকে সাজিয়ে ঘরে নিয়ে আসে। তারপর কিরণ ও রীনা দেবী বাড়ি ফিরে এসে দেখে, বিমল, এরা কারা? এখানে কি করতে এসেছে? আগে তো কখনো এদেরকে দেখিনি। আমার গার্লফ্রেন্ড এখন আমার সঙ্গে আমার বেডরুমেই থাকবে। তুমি এখন গেস্ট রুমে চলে যাও। এখন থেকে ওখানেই তুমি থাকবে। বেবি, এ কি শুনছি? আর ও তোমার সঙ্গে এইভাবে চিপকে আছে কেন? ওদেরকে চলে যেতে বলো এখান থেকে, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। কিরণ ধমক দিলে শ্যামসুন্দর কিছুই বলে না, বরং সে কিরণকে আরো বলে, কি করবে তোমরা? তোমরা কিছুই করতে পারবে না। এবার দেখো বাবার আর আমি কি করি। তোমাদেরকে ডিভোর্স দিয়ে প্রথমে তো বাড়ি থেকে বের করে দেব, তারপর আমরা 4 জন মিলে এই বাড়িতে থাকবো। তোমাদের কোনো প্রয়োজন নেই। শ্যামসুন্দরের এই কড়া কড়া কথা শুনে রীনা দেবী ও কিরণ তাদের ভুল বুঝতে পারে এবং নিজেদের কর্মফলের জন্য খুবই লজ্জিত হয়। তখন রীনা দেবী বলে, বিমল, তুমি এরকম করতে পারো না আমাদের সঙ্গে। আমরা না হয় একটু ভুলই করেছি, তাই বলে আমাদেরকে তাড়িয়ে দেবে? এদেরকে নিয়ে থাকবে তোমরা? আমরাই তো তোমার সব, বলো। আপনাদের দুটো পায়ে পড়ি, আপনারা এরকম করবেন না আমাদের সঙ্গে। আমরা ভুল করেছি, আর আমরা কথা দিচ্ছি এরকম ভুল আর কখনো করব না। এখন থেকে আমরা আমাদেরকে পাল্টে নিচ্ছি। আমাদের বড্ড ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, এবারের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এরপরে যদি কখনো এরকম আচরণ করেছো তাহলে আর তখন কোনো কথাই শুনবো না। একেবারে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বার করে দেব। আর মা, তোমার কি আমার প্রতি কোনো দয়াই নেই? বাবাকেও কি ভুলে গেছো? তোমার যথেষ্ট জ্ঞান ও বুদ্ধি আছে, তুমি যে এরকম কাজ করবে আমি সত্যি আশাই করতে পারিনি। তারপর থেকে কিরণ ও রীনা দেবী সারাদিন সংসার নিয়েই ব্যস্ত থাকতো, আর তারা বাইরের কথা কখনো মুখেও আনতো না। আর তারা তাদের স্বামীদের খেয়াল রাখতে থাকে এবং যত্ন করতে থাকে, আর তারা এভাবেই 4 জনের সুখে শান্তিতে সংসার করতে থাকে।